আসসালামু আলাইকুম। নিজের বলার মতো একটা গল্পের আজকের আয়োজন থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। ইউটিভি লাইভের মাধ্যমে আমরা এই অনুষ্ঠানটা সম্প্রচার করে থাকি। আমাদের এই ফাউন্ডেশনে গত 6.5 বছর ধরে 15 লক্ষ তরুণ তরুণীকে যে আমরা প্রশিক্ষণ দিয়ে যাচ্ছি, এক একটা ব্যাচে 90 দিন করে 27 নম্বর ব্যাচ। সো এই প্রশিক্ষণের মাধ্যমে আসলে আমরা কি ইম্প্যাক্ট তৈরি করতে পেরেছি, আসলে এই প্রশিক্ষণ থেকে তারা কি শিখেছেন, কতটা ঘুরে দাঁড়িয়েছেন, কতটা এখান থেকে বেনিফিটেড হয়েছেন, তার কেস স্টাডি বলা যেতে পারে এবং তার গল্পটাই আমরা এখানে আপনাদেরকে শোনানোর চেষ্টা করব এবং সেই গল্প থেকে আমরা কিছু বার্তা দেওয়ার চেষ্টা করব। একটা তো হচ্ছে ইম্প্যাক্ট কি তৈরি হয়েছে সেটা, আর একটা হচ্ছে তাদেরকে প্রমোট করা, তাদেরকে সারা বাংলাদেশের সাথে সারা বিশ্বের সাথে পরিচয় করিয়ে দেওয়া এবং আপনারা যারা দেখছেন তাদের মধ্যে একটা ভাবনা তৈরি করা, একটা সাহস তৈরি করা যে ওনারা যদি পারেন, গ্রামে থেকে, উপজেলায় থেকে, জেলায় থেকে বা শহরে থেকে, আপনি কেন পারবেন না, এরকম একটা ভাবনা আপনার মধ্যে তৈরি করার জন্যই এই অনুষ্ঠানটার মূল আয়োজন। আজকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সাতক্ষীরা জেলার সন্তান বা থাকেন ঢাকায় আমাদের ধানমন্ডি জোনে মুখলেসুর রহমান। স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। আমি ছোটবেলা থেকে অনেক একটু দুরন্ত প্রকৃতি ছিলাম, কোনো বাধা মানতাম না, তো বন্দির মধ্যে ভালো লাগতো না। এ কারণে পড়াশোনা মনোযোগ বসতো না, আমি খেলাধুলার উপরে বেশি থাকতাম। বাবা চাকরি করতেন একটা মাস্টার রোলে জমির রেজিস্ট্রি অফিসে, আমাদের প্রতি অতটা সময় পাত না। তার মানে সে অফিসে যেত 9টায়, আবার রাত 10টায়, এর মধ্যে কিন্তু আমাদের টেক কেয়ার করার মতো কোনো ইয়ে ছিল না। আর আমি যৌথ ফ্যামিলিতে থাকার কারণে আমার চাচা আসলে এগুলো টেকভাল করতো, কিন্তু সে চাইতো যে আমরা একটা গন্ডির মধ্যে থাকি। আমার বাবা ইনকাম করতো, কিন্তু আমরা যে ফ্যাসিলিটিস পাওয়ার কথা ওইটা আমরা পাইতাম না। প্রাইমারি গন্ডি পার হয়, হাই স্কুলে ভর্তি হই, আমার দুলাভাই অফার করলো যে তুমি চলো আমার ওখানে পড়াশোনা করো। আমি চলে গেলাম আমার দুলাভাইয়ের বাড়িতে। তো আমার দুলাভাই আবার একটা কলেজের ক্রীড়া শিক্ষক ছিল, সে আমার যতটুকু পড়ানোর দরকার ততটুকু পড়াইতো, আবার খেলার জন্য সে উন্মুক্ত করে দিত। কিন্তু তার একটা শর্ত ছিল, টাইম মতো আসতে হবে, যত সময় পড়ার দরকার তত সময় পড়বে, তো তারপরে তুমি খেলা করতে যাওয়ার সমস্যা নেই। আমি অত ভালো স্টুডেন্ট ছিলাম না, অঙ্কে প্রত্যেকবারই ফেল করতাম। তা আমার এর মধ্যে একটা দাদার সাথে পরিচয় হয়, মনোজ দাদা। উনি আবার পল্লী বিদ্যুতে চাকরি করতো, আবার বিসিএস এ পরীক্ষা দিত। সে আমাদের দুলাভাইয়ের বাড়িতে ভাড়া থাকতো। তো সে এই অবস্থা শুনে সে আমার একটু বললো যে তুমি আমার সাথে আসো, এই অঙ্কগুলো আমি তোমার সলভ করে দিতে পারবো। আমি মনের আনন্দে তার কাছে গেছি। আমি টেস্টে পাস করছি, এসএসসি ভালোভাবে পাস করে গেছি। আমি ডিপ্লোমায় ভর্তি হয়ে গেলাম সাতক্ষীরা পলিটেকনিক্যালে, কম্পিউটার সায়েন্সে পড়ার ইচ্ছা ছিল। কিন্তু আমি পাইলাম, আমার পয়েন্ট কম থাকার কারণে আমি রেফ্রিজারেশন এয়ার কন্ডিশনে আমি অ্যাডমিশন নিলাম। নেওয়ার পরে ওখান থেকে আমার পড়াশোনার একটা গতি বেড়ে গেল। স্যার আমি খুব ভালোভাবে পড়াশুনো করতেছি, ভালো রেজাল্ট করতেছি, ভালো করে আমি ডিপ্লোমাও পাস করে গেলাম। এরপরে ডিপ্লোমা শেষ স্যার, এরপরে ঢাকায় আসলাম। ঢাকায় আসার পরে বহুত জায়গায় আমি সিভি দিছি চাকরির জন্য, কিন্তু স্যার কোনো অবস্থাতে কোনো জায়গাতে ডাকে না, চাকরিও হয় না। একদিন আমার এক বড় ভাই বললো যে একটা চাকরির অফার দিল, সেটা হলো কুরিয়ার সার্ভিস, স্টোর কিপার হিসেবে। চাকরিটা গ্রহণ করলাম। আমি 10টায় ডিউটি শুরু করি, পরের দিন সকাল 6টা পর্যন্ত আমি কাজ করি, শুধু ঘুম। কোনোদিন দেখা যাচ্ছে 4টায় শেষ, কারণ স্টোর কিপারে এমন একটা চাকরি যে যত সময় ট্রাক লোড আনলোড হবে তত সময় থাকা লাগবে। আমরা 2জন ছিলাম, প্রতিনিয়ত এই কাজটা আমার করতে হবে স্যার। এই যে ঘুমাইলাম স্যার, 10টার দিকেই আবার কাস্টমার এসে নক করতেছে, ওই জায়গায় ঘুমাচ্ছি, ওই জায়গায় খাচ্ছি, এইটা আর ভালো লাগতেছে না। হঠাৎ করে আমি ভাইটা বললাম, ভাইয়া আমি আর এই চাকরি করবো, তা আমি আর কষ্ট করে পারতেছি না। আমি 1.5 বছর এই চাকরি করছি, বেতন 6,000 টাকা দিত, আর নাইট করলে 100 টাকা করে খাওয়ার বিল। এরপরে আমি যখন চাকরি ছাড়লাম, আমার এক চাচা এই রেফ্রিজারেশন এয়ার কন্ডিশনের একটা কোম্পানিতে আমার ঢুকাই দিল। এটা ছিল স্যার সাভার নিউ মার্কেট। আমি পড়াশোনা করছি, কিন্তু বাস্তব অভিজ্ঞতা তো আমার আসলে ওইভাবে করতে পারি নাই। পড়াশোনার সঙ্গে বাস্তবের অনেক পার্থক্য আছে। ডিউটি 8টার থেকে মনে করেন মার্কেটে মেনটেনেন্স সহ, ইনস্টলেশন সহ সব ধরনের কাজ হয়। আর মার্কেটের যে সার্ভিসিং এডগুলো হয় মার্কেট বন্ধের পরে। 8টা পর্যন্ত মার্কেট, 8:30টার থেকে আবার কাজ শুরু হচ্ছে, যে বিভিন্ন ধরনের কোন জায়গায় কি প্রবলেম আছে না আছে এগুলো আবার দেখা লাগতো। এই করতে করতে প্রায় 12টা 1টা বেজে যেত।
বেতন ছিল 5,000। এগুলো ভালো লাগতো না, তাও করতেছি। এখন ঢাকায় আসছি, থাকা খাওয়া সবকিছু মিলেই তো একটা বিষয় আছে স্যার। এরপরে আমার এক ফ্রেন্ডের সাথে পরিচয় হয়। ও বললো যে ভাইয়া চলেন আমি ইয়েতে ভর্তি হই, ভার্সিটিতে। তখন পড়াশোনার একটা ইয়ে আছে, আমি ভার্সিটিতে ভর্তি হয়ে গেলাম। তখন বাড়িতে বললাম যে আমি ভার্সিটিতে ভর্তি হয়েছে, আমার মাসে 5,000 টাকা করে দেওয়া লাগবে। এই যে আমার ফ্রেন্ড, এর মাধ্যমে আসলে আমার ব্যবসার হাতে খড়ি। ও বললো যে আমার ভাই এরকম বাড়ি থেকে ইলেকট্রনিক জিনিস, ল্যাপটপ, কম্পিউটার, কসমেটিক এগুলো নিয়ে আসে, তো এইগুলো আপনি সেল করবেন, আপনাকে 8,000 টাকা করে দিই। তা আমি তখন ভার্সিটির শেষ পর্যায়ে ওয়ার্ল্ড ইউনিভার্সিটিতে, আমি তখন ধানমন্ডিতে জিগাতলার এদিকে থাকি। তা আমি এক কথায় রাজি হয়ে গেলাম। উনি লাকেশ দিয়ে মোবাইল, ল্যাপটপ, কসমেটিক এইগুলো আনতো। তো এইগুলো আমি পেটি করে নিয়ে বিভিন্ন মার্কেটে যারা যারা নেয় পাইকারি সেল করে আসতাম। বসুন্ধরায়, মাল্টিপ্লান সেন্টার। প্রথম অবস্থায় নিতে চাইতো না, যে না নেওয়া যাবে না, এটা চোরাই কিনা কিংবা অন্য কোনো ইয়ে কিনা। নিয়ত যাচ্ছি স্যার, সম্পর্ক হয়ে গেল। দেখা যাচ্ছে আমি তখন থেকে টুকটাক তাদের সম্পর্কটা বিল্ড আপ হলো। নিউ মার্কেট, মাল্টিপ্লান, বসুন্ধরা সিটি, এই কয়টা মার্কেটে আমি ঘুরে ঘুরে স্যার এইগুলো সেল করছি, মোবাইল সেল করছি। এরপরে ওদের ব্যবসাটা হঠাৎ করে বন্ধ হয়ে গেল। ইয়েতে 8,000 টাকা স্যার ইয়ে পাইতাম, এর থেকে কিছু টাকা স্যার আমার কাছে ছিল 15,000 টাকা। যে আমার ফ্রেন্ডের ভাই আমাকে আবার খুব ভালোবাসতো স্যার, উনি থাকতো দুবাই। তা আমি বললাম ভাই আমার একটা ইয়ে ঠিক করে দেন, কেউ যেন টুকটাক ল্যাপটপ পাঠায় কিংবা মোবাইল পাঠায়, এমন কাউকে আমার একটু যোগাযোগ করতে। তিনি আমার একটা এর সাথে যোগাযোগ করে দিল। প্রথম এতেই আমাকে 1,00,000 টাকা বাকি দিল, ল্যাপটপ পাঠাই দিল। আমাদের সিস্টেম হলো আগে টাকা পাঠাইতে হয়, তারপরে ল্যাপটপ দেয়। সে আমার আগে ল্যাপটপ 1,00,000 টাকা, সে বললো না যে আপনি কবে দিবেন। ল্যাপটপটা সেল করা মাত্রই আমি তাকে পাঠাই দিলাম। সে আবার কিছু ল্যাপটপ পাঠাই দিল, কারণ আমার হোয়াটসঅ্যাপে তার সঙ্গে আমার এখনো পর্যন্ত স্যার আমার সঙ্গে তার ফেস টু ফেস দেখা হয়। কন্টিনিউ স্যার আমার ব্যবসাটা চলে যাচ্ছে। এরপরে আমার এক দুলাভাই আবার এই ব্যবসা করত, তা আমি তার ওইখানে বসা শুরু করলাম। দুলাভাইয়ের সঙ্গে আমি কাজ করতে করতে আমি মোটামুটি যতটুকু সাপোর্ট দেওয়ার মতো, যে একটা অফিস সাপোর্ট বলেন কিংবা একটা কাস্টমার সাপোর্ট, ল্যাপটপ কম্পিউটারে যে সাপোর্টগুলো দেয়, এই সাপোর্টের আমি মোটামুটি কাজ শিখে গেলাম, হাতের কাজগুলো। এখন দুলাভাই আমাকে অফার করলো যে তুমি আমার পার্টনার। আমি এক বন্ধুর কাছ থেকে 3,00,000 টাকা তার বেতনের এগেনস্টে লোন নিয়ে আমি দুলাভাইকে ওই টাকাটা দিই। উনিও এই ব্যবসার মধ্যে ইনভেস্ট করে, কিন্তু একটা টাইম স্যার, এটা যে ল্যাপটপগুলো আসে সেল হয়, যে এন্ট্রি করা যে কোনো কারণে এটা কিছু ভুল হয়, হওয়ার কারণে স্যার ওখান থেকে আমার লক্ষাধিক টাকা আবার লস হয়েছে। আমি দুলাভাইয়ের সঙ্গে বললাম যে দুলাভাই আমি আর পার্টনারে থাকতে চাই না। আমি তখন আবার ব্যাক করলাম যে আমি নিজেই করব, কারণ আমি ব্যবসা করতেছি ঠিক, কিন্তু ব্যবসার যে প্রাণটা আসলে আমি খুঁজে পাচ্ছি না। নির্দিষ্ট কোনো পলিসি অনুযায়ী আমি ব্যবসা করতে পারতেছি না স্যার। স্যার আপনার একটা ভিডিও আমার সামনে আসলো যে স্বপ্ন দেখুন, সাহস করুন, লেগে থাকুন, সফলতা আসবে। আমি এই জিনিসটা বারবার দেখতেছি। আর কিন্তু আমি গ্রুপের নামটাও আমি সে সময় করতে পারি নাই কিংবা বুঝতে পারি নাই, প্রথম তো স্যার আমি দেখতেছি। এরপরে বৃষ্টি সবার জন্য পড়ে, ভেজে কেউ। আমার স্যার আপনার প্রতি আরো আন্তরিকতা বেড়ে গেল। আমি করতেছি যে এত সুন্দর সুন্দর কথা বলতেছে স্যার, এটা তো অনেক ভালো কথা, এটা তো ব্যবসায়ী কথা। আমি আরো খুঁজতে থাকলাম। এরপরে টোটাল আপনার কয়েকটা 5টা 6টা আমি স্যার ভিডিও করলাম। তারপরে আমি চাকরি করবো না, চাকরির দিকে স্যার এই একটা দেখে আমি আরো হইলাম। এরপরে আমার এক কাজিন আবার আমরা এই নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনে যুক্ত হয়েছিল কিছুদিন আগে। ও 11তম ব্যাচে যুক্ত হয়েছে। এরপরে আমাকে বলার পরে আমাকেও যুক্ত করে দিলে আমার স্যার ধানমন্ডি জোনে আমি তখন যুক্ত হই। প্রথম স্যার আমি যখন মেসেঞ্জার গ্রুপে অ্যাড হয়েছি, যখন আমার ডাকতো আমি তখন মোবাইল দিয়ে পালাইতাম। হ্যাঁ, কিভাবে কথা বলবো স্যার, আমার ছোটবেলা থেকে আমি একটু তো কথা অত ভালো করতে পারি না স্যার। আজকে খুবই ভালো কথা বলতেছেন। জি স্যার, এটা আপনার অবদান স্যার, এই আপনার গ্রুপের অবদান স্যার।
চাকরি সেল করলে তো কথা বলতে হবে। জি স্যার। সেটাই স্যার। এখন এই যে আমার সেলগুলো যে হয়েছে স্যার, আস্তে আস্তে এগুলো বাড়তে থাকলো। আর স্যার আমার একটা ছিল যে আমি যতই আমার কষ্ট যাক আমি সততা থেকে নড়ব না, অ্যাবসলিউটলি। কারণ আমার কমিটমেন্ট থেকে আমি সরবো না। আমার অল্প লাভ হোক, অল্পতেই আমি সন্তুষ্ট। আমি মানুষকে চাই ঠকাবো না, আমি মানুষকে কখনো ঠকাবো না। যে আমার যে ব্যবসার প্রাণটা স্যার আপনার এই নিজের বলার মতো গল্প থেকে পেয়েছি স্যার। কারণ আমি আর হতাশ হই না, কারণ লস লাভ ব্যবসায় থাকবেই, কিন্তু হতাশা স্যার আমি আর হই না। কারণ ওই যে স্পিরিটটা আমার আসছে। আর স্যার আমার এখন মাসে কত টাকা সেল করেন? স্যার আমার এভারেজ সেল 7 থেকে 8 লাখ টাকা, এর বেশি হয় কম হয় এরকম এভারেজ সেলটা আমি স্যার ল্যাপটপ সার্ভিস দুবাই থেকে আনেন? দুবাই থেকে আনি বাহ, ওইগুলো স্যার। অসাধারণ। আর স্যার আমি এর সাথে আমি ইলেকট্রনিক সার্ভিসটাও চালু করতে চাচ্ছি ইনশাআল্লাহ, যদি আল্লাহ করে। এখন আপনার যে কোর, ওই যে রেফ্রিজারেটর, জি, এটা নিয়ে একটু ভাবেন আপনি, কারণ এই যে লেখাপড়াটা তো আর লিখতে যাওয়ার কথা না। এবং এটা আমরা যারা ভুক্তভোগী, সেটা হচ্ছে অনেক সময় প্রবলেম হয়, আমরা সঠিক লোক পাই না। তো যদি এরকম একটা সার্ভিস সেন্টার, জি। আপনার ফ্রিজ বিক্রি করার দরকার নেই, না, স্যার। বা আপনি ফ্রিজ বিক্রি করেন, অসুবিধা নাই পারলে, কিন্তু আপনি যদি সার্ভিসটা দেন যে আমি ঢাকা শহরে 500 লোকের সার্ভিস দেব, বিশাল ব্যবসা হতে পারে। জি স্যার। মুখলেস, আপনার স্বপ্নের কথা শুনতেছি, কোথায় দেখতে চান এই ল্যাপটপ ব্যবসা? আমার স্বপ্ন হলো স্যার এই ব্যবসাকে আমি একটা পর্যায়ে নিয়ে আস্তে আস্তে আরও ব্যবসা শুরু করে। আপনি যেটা বলছেন স্যার ওটাও আমার মাথায় আছে, ইনশাল্লাহ আমি করব। তারপরে ইলেকট্রনিক সার্ভিস, কারণ আমরা সার্ভিস জগতে আসলে অনেক ঘাটতি আছে, যেন সততার সাথে যে সার্ভিসটা স্যার আমি যেন এটা প্রোভাইড করতে পারি। সার্ভিস বলেন, জি। তারপর হচ্ছে সেটাই। ফ্রিজের সার্ভিস বলেন, ফ্যান তো এখন কম চলে, তারপরে টয়লেট সার্ভিস, অনেক রকমের প্রবলেম হয়ে যায়, এগুলোর জন্য প্রপার লোক খুঁজে পাওয়া যায়। জি, স্যার। হ্যাঁ, এবং এসি তো যেটা হয়, দুজন মিস্ত্রি থাকলে যে প্রবলেম, দুইটা প্রবলেম দুইটা প্রবলেম, মানে অ্যাকুরেট জিনিসটা পাওয়া যায়। একেবারে জিনিসটা তো এগুলোতে কিন্তু যদি সত্যিকারে আপনি ভালো করতে চান, লেখাপড়া করতে চান, এগুলো নিয়ে প্রপার সার্ভিসটা দিতে চান, মানে সুনাম, আমরা তো অনেক সময় অনেক লোকের পার্সোনালি ডাকি যে ভাই তুমি আসো, কারণ ওর কাজটা ভালো। সো এগুলো নিয়ে ভাবতে পারেন। অনেক ধন্যবাদ দুজনকে, এসে আপনাদের গল্প, অনেক লম্বা গল্প হচ্ছিল, ভালো লাগতেছিল, আমি খুব মনোযোগ দিয়ে শুনতেছিলাম। ভালো থাকবেন, থ্যাংক ইউ। জি স্যার, অবশ্যই স্যার। আসসালামু দর্শক শুনলেন দুজনের গল্প, এবং আমি নিশ্চিতভাবে বলতে পারি যে আজকের গল্প থেকে অনেকগুলো ইনসাইটস আপনারা পেয়েছেন। উত্থান পতন, হেরে যাওয়া, পড়ে যাওয়া, আবার ঘুরে দাঁড়ানো, এগিয়ে যাওয়া, ব্যবসা লস হওয়া, এবং ওনাদের গল্প আপনাদেরকে সাহস জুগিয়েছে। এবং ডেফিনেটলি আমাদের যেটা উদ্দেশ্য, যে আপনি যদি নিজেকে এই প্রশ্নটা করতে পারেন যে ওনারা পারলে আপনি কেন পারবেন না, এই বার্তাটা দেয়াই মূল উদ্দেশ্য। অনেক ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।